নেই তো কি হয়েছে, রূপ আছে না তার বোনের সাথে খেলার জন্য। ও পয়সা আর ছোট, ওর সাথে আমি কিভাবে খেলবো? তাহলে কি করা যায়? এক কাজ করি, আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। আমি, তুমি, রূপ, তোমার আব্বু। আনিকা খুশির চোটে লাফ দিয়ে উঠল। সত্যি? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা, দাদিকে নেব না কেন? রূপী মেয়ের হাসিমাখা মুখশ্রী আজলে তুলে চুমু খায়। দাদিকেও নেব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাবার আওয়াজ শুনে আনিকা সামনে তাকায়। বাবাকে দেখেই দৌড়ে কোলে ওঠে। আরিয়ান মেয়ের মুখশ্রী আদরে আদরে ভরিয়ে দিল। সোফায় বসে মেয়েকে কোলে নিয়ে গলা উঁচিয়ে বলল, খেতে লেগেছে, কেউ কিছু খেতে দাও না, চাটাও দিতে পারো। ডাইনিং টেবিলে সব খাবার আছে, শুধু সার্ভ করে খাবি, যা। আরিয়ান আশেপাশে তাকিয়ে বলল, মিনু আপা কই? আভারি ভাই কেউ দেখছি না। মিনুর শরীর ভালো নেই, রাত থেকেই জ্বরে শরীর নিয়েই রান্না করতে এসেছিল, আর আমি তাকে বারণ করে নিজেই রাঁধতে বসেছিল। বাহ, আজ আভারি ভাই রান্না খাবো। রুবির কথায় আসমা বেগম গম্ভীর মুখে বলল, আমি রান্না করেছি, আর আমি মিনুর কাছে। আরিয়ান বলে, বেশি খারাপ, ডাক্তার ডাকবো? অনেক জ্বর, আমি বলেছি একটু পর হাসপাতালে নিয়ে যেতে, ড্রাইভারকেও বলেছি ফোন করে। আসমা বেগমের কথায় আরিয়ান খানিকটা সন্তুষ্ট হয়। রুবি সোফায় বসে চিন্তিত সুরে বলল, মা, আমাকে ডাকতে পারতেন, আমি রান্না করে দিতাম, লাঞ্চে আমি রেঁধে খাওয়াবো। আসমা বেগম খানিকটা হেসে বলল, সেটার মনে হয় দরকার পড়বে না, অরুণের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত এসেছে, এখনই যেতে বলেছে। আমি বলেছি 12টার দিকে যাব, তোমরা সাথে যাচ্ছ। আনিকা খুশিতে চিল্লিয়ে ওঠে, ইয়ে বলে। রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন লাবণী আক্তার। সকাল ভোর থেকেই তিনি রান্নাঘরে। বাড়িতে দুটো মেয়ের জামাই, তাদের সকলের নাস্তার জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলির মেলা বসেছে। বর্ষাকাল হওয়ায় তালের বড়া, তালের পিঠা, ঝাল পিঠা, তেলে ভাজা পিঠা, কুশুলি, পাটিসাপটা বানিয়েছে। এছাড়াও নাস্তার জন্য আলুর পরোটার সাথে দেশি মোরগের কষা মাংস। সব রান্নাই শেষ, শুধু লতার মেয়ে রুম্পার জন্য সুজি ছড়িয়েছে। এর মধ্যে লতা মেয়েকে নিয়ে আসে। লাবণী আক্তার লতাকে বলল, ওরা এসেছে। রাতুল, লাবিব আর লুব এসেছে। অরুণ ভাইয়া কাউসারকে নিয়ে কোথাও গেছে, ওদের বলে যায়নি, বলেছে আসছে আধা ঘন্টার মধ্যে। কোথায় গেল? আচ্ছা, সেসব বাদ দে। শোন, কাল রাতে অরুণ কতগুলো সদাই আনলো, আবার পাতাও এনেছে মিষ্টি, ফল ফলাদি কত সব। বাচ্চাগুলোকে সদাই দিস মনে করে। আর এক কাজ কর, এক প্যাকেট মিষ্টি বের করে রাখ, প্রতিবেশীদের দিতে হবে না, প্রথমবার জামাই বাড়িতে আসলো। আচ্ছা। আর শোন, পাতাকে ডেকে দে, 10টা বাজতে চললো, মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এর বোধ বুদ্ধি কবে হবে আল্লাহ জানি। লতা মেয়েকে রাতুলের কাছে দেয়। সকাল ভোরেই রাতুল, অরুণ, কাউসার, লোকমান, লাবিব ও ছোট্ট ভোর হাঁটতে বের হয়েছিল। উদ্যোক্তা অবশ্য অরুণ, নয়তো তার অলসের ঢেকি স্বামী যায় হাঁটতে। হাঁটতে বের হয়েছে ভোরেই, এখন 10টা বাজে। এসেছে তবে কয়েকজন, আরগুলোর খবর নেই। এরা সকালের নাস্তা কখন করবে? লতা ভাবতে ভাবতে পাতার ঘরে প্রবেশ করে। পাতা উবুড়োয় হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। লতা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটির ঘুমানোর অভ্যাস বিয়ের পর মোটেই চেঞ্জ হয়নি। লতা পাতাকে ডাকে পিঠে ঠেলে। পাতা হুহা বলে আবার ঘুমে তলিয়ে যায়। লতা টানে পাতার বিরক্ত হয়ে চোখ পিটপিট করে হাত ছাড়িয়ে আবার শুয়ে পড়ল। লতা কটমট করে বলল, পাতু, ওর বলছি 10টা বাজে, তারপর তোর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে হাঁটতে বেরিয়েছে, এখনো আসেনি। ওষুধে কাজ হয়। পাতা উঠে বসে। বিছানায় অরুণ ও ভোরকে খোঁজে, না পেয়ে লতার দিকে চায় বড় বড় করে। আপু, কি বলছে এসব? দেখো, এরকম ফালতু মজা করবে না একদম। লতা পাতার মাথায় গাঁটটা মেরে বলল, আমি জানতাম তুই জামাই পাগল হবি, তবে এতটা আর এত জলদি ভাবিনি। পাতা মুচকি হাসে, দুহাত উঁচুতে তুলে হাই তোলে। লোকটা কোথায় গেল? তাকে ডাকলো না। লতা বোনের দিকে চায় তীক্ষ্ণ দৃষ্টিতে। টপসের উপরে দুটো বোটামি খোলা, হাঁ হয়ে আছে। গলা সহ বেশ কিছু অংশ দৃশ্যমান, সাথে গলায় লাল নীল ছোপ ছোপ জখম।
অভিজ্ঞতার বুঝতে অসুবিধা হয় না, সে পাতার টপসের গলাটা আরেকটু নামিয়ে এনে বলল, আর একটু সময় নিতে পারতি, এত জলদি কিসের ছিল? সারা জীবনের ব্যাপার, বোঝাপড়াটা আগে ভালো করে বুঝে নিতি। পাতা সরে যায়। বুঝতে বাকি থাকে না আপু কিসের কথা বলছে। লজ্জায় গাল গরম হয়ে যায়। টপসের বোতাম আটকানোর চেষ্টা করে, কিন্তু বোতাম খুঁজে পায় না, ছিঁড়ে গেছে বোধহয়। পাতা মনে মনে অরুণকে ভয়ঙ্কর একটা গালি দিল, শালার জামাই। পাশ থেকে ওন্না নিয়ে গলায় জড়িয়ে নিল। লতা পাতার অস্বস্তি ও লজ্জা দেখে মুচকি হাসলো। পাতার খোলা চুল এলোমেলো করে দিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি তো। তবে আর কিছুদিন। আপু কি সব বলো না, আমি ওয়াশরুমে যাচ্ছি, ইটস অ্যান ইমার্জেন্সি। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। সাথে অরুণের গুষ্টির তুষ্টি করে। ওই না কুচু ম্যানারলেস অসভ্য লোকটার জন্য আপুর সামনে কি লজ্জাটাই না পেল। ধ্যাত! পাতার পলায়ন দেখে লতা মুচকি হাসলো। পাগলিটা বেশ লজ্জা পেয়েছে। একটা অটো এসে থামে আতিকুল ইসলামের বাড়ির সামনে। অটো থেকে নেমে আসে ভোর, হাতে অনেকগুলো হিলিয়াম গ্যাসে ভরপুর খেলনা বেলুন, যেগুলো মাছ, মোটু, পাতলু, ঘোড়া, বিমান সহ বিভিন্ন শেপের। ভোর হাসি মুখে সেগুলো দেখছে আর হাঁটছে বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। সে এই বেলুনগুলো মা ও লাবিবকে দেখাবে। এরপর অটো গাড়ি থেকে নামে অরুণ ও কাউসার। চালকও নেমে গাড়িতে অবস্থানরত বাজারের ব্যাগগুলো ভিতরে রেখে আসে একে একে। অরুণ তার ভাড়া মিটিয়ে কাউসারের সাথে ভিতরে প্রবেশ করে। ভোর সব বেলুনগুলো অনেক কষ্টে ভিতরে নিয়ে গিয়ে গলা উঁচিয়ে, আম্মু, লাব্বু ভাইয়া, ডাকলো বেশ কয়েকবার। লাবিব পাতা সহ সবাই ড্রয়িং রুমে আসে। ভোর বেলুনগুলো দেখিয়ে বলল, দেখো কতগুলা বেলুন, মোটু পাতলু মাছ বিমান। লাবিব গিয়ে ভোরের পাশে দাঁড়িয়ে দেখে সব। অরুণ গিয়ে সোফায় বসে। গরমে সে ঘেমে নিয়ে একাকার। জলপাই রঙের টি শার্ট গায়ে লেপটে আছে। পাতা গিয়ে ফ্যান ছাড়ে ফুল স্পিডে। তারপর পানি আনতে যাবে, তার আগে অরুণের গলার আওয়াজ ভেসে আসে, আম্মা, লেবুর শরবত আনবেন 2 গ্লাস, চিনি ছাড়া শুধু লবণ দিয়ে। কথাটা যে লাবণী আক্তারকে উদ্দেশ্য করে বলেছে অরুণ সরকার, সেটা কারোরই বুঝতে বাকি নেই। রাতুল মিটমিট করে হাসে। পাতা অবাক হয়ে অরুণের দিকে চেয়ে। লাবণী আক্তারও বেশ অবাক হয়। কাল রাতে আন্টি বলল, আজ আম্মা ডাকলো, তবে তিনি অবাকতাকে ঠেলে কিচেনে যায় সায় জানিয়ে। অরুণকে অস্বস্তিতে ফেলে না। এমনকি রাতুল, লুপ ও কাউসারও কিচ্ছু বলে না। বলেছে এই অনেক। আতিকুল ইসলাম সব সময়ের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, তার ও বাকি সকলের নজর দরজায়। ড্রয়িং রুমের দরজার কাছে বাজার দেখে সবার চোখ কপালে। বড় বড় 4টা রুই ও কাতলা মাছ, পাশে আরো 3টা বাজারের ব্যাগ। লতা গিয়ে ব্যাগের ভেতর থেকে আস্তে ধীরে সব বের করে। এক থলেতে পান সুপারি, মিষ্টি, সন্দেশ, পান্তুয়া, জিলাপি ও দই। আরেক থলেতে গরু ও খাসির মাংসের পলি, বড় 2টো ব্রয়লার, একটা লেয়ার মুরগি ড্রেসিং করে এনেছে। তৃতীয় ব্যাগে শসা, টমেটো, লেবু, মশলাপাতি ও কিছু শাকসবজি। লতা সব দেখে আতিকুল ইসলামের উদ্দেশ্যে বলে, আপু, তোমার ছোট মেয়ের জামাই বাজার করে এনেছে, হয়তো ভেবেছে তুমি বিত্তশালী অতিথি আপ্যায়ন করতে সক্ষম হবে না। অরুণের মুখাবয়ব কঠিন হয়। রাতুল স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে চায়। মেয়েটা বেশি বলে। আতিকুল ইসলাম নরম গলায় অরুণকে বলল, বাবা এসব আমাদের ওখানে একটা রিচুয়াল আছে, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি এলে জামাই বাজার করে। আপনাদের এখানে হয়তো এই নিয়ম নেই, জানলে আমি করতাম না বাজার, যেচে অপমানিত হওয়ার জন্য। আতিকুল ইসলামকে থামিয়ে ভদ্রকণ্ঠে বলল অরুণ। আতিকুল ইসলাম আর কিছু বললেন না। রাতুল লতার দিকে কটমট করেছে, অরুণের পাশে বসে বলল, ভাই মজা করে বলেছে লতা। তাহলে ধরে নিবে আমিও মজা করেই বললাম। কাটকাট জবাব। রাতুল অপ্রসন্ন করুণ চোখে পাতার দিকে চায়, যার অর্থ এই যে তোমার খেপাসার তুমিই সামলাও। পাতা খানিকটা হেসে বলল, কি নিয়ে পড়লে সবাই, বাদ দাও তো সব, বেলা কত হলো, সকালের খাবার খেয়ে নাও। এরই মধ্যে লাবণী একটা শরবত নিয়ে আসে 4 গ্লাস। অরুণ 1 গ্লাস নিয়ে অর্ধেকটা খেয়ে ভোরকে দিল। ভোর বাবার কোলের বসে এক চুমুক খেয়ে মুখ কুচকে বলল, টক খাবো না। লাবণী আক্তার আরেকটা গ্লাস ভোরকে দিয়ে বলল, এটা খাও, এতে চিনি আছে।
ভোর মুচকি এসে ঢকঢক করে সবটুকু খেয়ে বলল। থ্যাংক ইউ নানু। লাবণী আক্তার মুচকি এসে তার মাথায় হাত বুলিয়ে দিল। ভোর ক্লোজ আপ হাসি দিয়ে দেয় প্রত্যুত্তরে। ভোর আঙুলের কেয়ার গণনা করে বাবাকে জিজ্ঞাসা করে, আব্বু, আমি যদি আরো এতগুলো বেলুন কিনি তাহলে কি এগুলো আমাকে আকাশে নিয়ে যেতে পারবে? অরুণ প্রত্যুত্তরে ছোট্ট জবাব দেয়। ভোর হাসি মুখে আবার শুধায়, তাহলে আরো এত বেলুন কিনলে আমাদের বাড়ি উড়িয়ে দিয়ে যাবে ওগের বাড়ির মতো। তাহলে ভালো হবে, তাই না? আমাদের বাড়ি আকাশে হবে, নিচের দিকে তাকিয়ে আমরা সবাইকে দেখবো। বড় বড় বিমান আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। অরুণের গোমরা মুখে হাসির ঝিলিক দেখা দেয়। ছেলের গালে চুমু দিয়ে বলল, আমার কলিজা এত কথা জানে? আমি সব জানি বলে অরুণের কোল থেকে নেমে হাসে খিলখিলিয়ে। অরুণের অধর কোণায় মুচকি হাসি। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লাবণী আক্তার মেয়ের কাছে গিয়ে ধীমে সুরে বলল, এভাবে বলা মোটেও উচিত হয়নি লতা। রাতুলকে যদি এইভাবে পাতা বলতো। লতা বুঝতেও পারে এভাবে বলা ঠিক হয়নি। সে একবার সরি বলে নেবে সিদ্ধান্ত নেয়। সে মেয়েকে কোলে নিয়ে অরুণের সামনে যায়। রুম্পাকে অরুণের কোলে বসিয়ে দিয়ে বলল, সরি বললাম, কিন্তু জামাই মানুষের এত নাখরা থাকতে নেই। সম্পর্কে আপনার বড় হলেও বয়সে আপনার ছোট। একটু আধটু মজা করার হক আমাদেরও আছে। সেই হক থেকে বঞ্চিত করবেন নাকি? অরুণ প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও লতার কথায় হেসে উঠল। রুম্পাকে কোলে নিয়ে আদর করে বলল, একদম না, বউয়ের বড় বোন তুমি। লতাও হেসে উঠল। পাতা আবারও স্বস্তির শ্বাস ছাড়ে। মধ্যাহ্নের সময় অরুণ সরকার সবেই গোসল সেরে পাতার ঘরে বসে আছে। আজ শুক্রবার, জুম্বার নামাজ আদায় করতে যাবে একটু পর। আজান হয়নি এখনো, তাই অপেক্ষা। ছোট্ট ভোর প্যান্ট শার্ট ও মাথায় টুপি পরে বসে আছে বাবার সাথে। বাবার সাথে সেও গোসল করেছে। আজান হলেই বাবা, নানা ও সকলের সাথে নতুন মসজিদে যাবে। সে চুপচাপ মোটেও বসে নেই। এটা ওটা প্রশ্ন করে চলেছে অরুণকে। আবু, ফ্রাইডেতে মসজিদে নামাজ পড়লে জিলেবি দেয়, বাকি দিন দেয় না কেন? ফ্রাইডে জুম্মার দিন। এটি প্রত্যেক মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন, তাই। ভোর বিজ্ঞদের মতো মাথা নাড়ালো। আবার চিন্তার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা আব্বু, এই জিলেবিটা আল্লাহ তাওয়ালা দেয় ইমাম সাহেবের কাছে। তাহলে তুমি একটু আল্লাহকে বলে দিও আমি জিলাপি নিব না, আমাকে যেন 4টা কোনো আইসক্রিম দেয়। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। ভোরও বাবার দিকে তাকিয়ে একটু পর পর কিউট ভঙ্গিতে চোখের পলক ফেলছে। অরুণের ঠোঁটে হাসি ফুটতে চায়। হাসি লুকিয়ে হাত বাড়িয়ে ছেলের মাথায় টুপি টেনে ঠিক করে পরিয়ে বলে, তুমি বলিও মোনাজাতে। ভোর মাথা নাড়ালো। তখন খেয়াল করে বাবার হাতে কিছু হয়েছে। সে বাবার হাত ধরে উল্টিয়ে দেখে ছিলে গেছে 2 জায়গায়। ভোরের মুখ খানিকটা মলিন হয়ে যায়। উদ্বিগ্ন ভরা মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করে, আব্বু, এখানে লাগলো কিভাবে? কিভাবে ব্যথা পেয়েছো? কখন লাগলো? আমাকে বলোনি কেন? অরুণ ছেলেকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে জড়িয়ে ঝুঁকে গালে চুমু দেয়। ফুলিয়ে রাখা ঠোঁটে চুমু দিয়ে বলল, একটু লেগেছে তো, ওতে কিছুই হয় না কলিজা। বেশি ব্যথা করছে আব্বু? তুমি একটু আদর করে দাও, সব ব্যথা হাওয়া হয়ে যাবে। হেসে বলে অরুণ। ভোর বাবার বুকের থেকে মাথা তুলে গালে মুখে ছোট ছোট চুমু দেয়। আঘাতপ্রাপ্ত হাতে কয়েকটি চুমু দিয়ে বিড়বিড় করে সুরা ফাটিয়া বলে ফু দিল। দরজায় দাঁড়িয়ে আছে পাতা। বাবা ছেলের আবেগীর মিষ্টির মুহূর্তের সাক্ষী সে। দুজনের মিষ্টি মধুর আলাপনে বাধা দিতে মোটেও ইচ্ছা করছিল না। আল্লাহ তাআলা এদের বাবা ছেলেকে কোথাকার মাটি দিয়ে বানিয়েছে? সেই মাটি কি মিষ্টি ছিল নাকি? না এরা বাবা ছেলে এত মিষ্টি কেন? পুরোই রসগোল্লার হাড়ি। তার তো ইচ্ছা করে টুপ করে গিয়ে গিলে ফেলতে। নিজের ভাবনায় পাতা নিজেই হাসে। সে সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে শব্দহীন দরজা চাপিয়ে ধীর পায়ে গিয়ে বাবা ছেলের সম্মুখীন হয়ে দাঁড়ালো। ভোর পাতাকে দেখে বাবার হাত দেখিয়ে বলল, আম্মু দেখো না, আব্বু ব্যথা পেয়েছে, হাত ছিলে গেছে কতখানি। পাতা দেখে বেশি না, এইটুকু ছিলেছে। তার জন্যই ছেলের এত উদ্বিগ্নতা। নিঃসন্দেহে অরুণ সরকার একজন সার্থক বাবা। পাতা হেসে টেবিলের ড্রয়ার থেকে একটা মলম বের করে বলল, এই যে ওষুধ, এটা দিলে ঠিক হয়ে যাবে, তাই টেনশন নেন। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে পাতার দিকে চায়। তার চাউনি দেখে পাতা থতমত খেয়ে যায়। আঁচল ঠিক করে। গত রাতের ঘটনা রিপিট টেলিকাস্টের মতো চোখ সম্মুখে ভাসে। কপল জোড়ায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে।
হাত পা সর্বশরীরে অস্বস্তি নামক পাখি বাসা বাঁধতে শুরু করে। অরুণ সেটা লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত বাড়িয়ে ইশারা করে মলম লাগিয়ে দিতে। পাতা অস্বস্তি পিছনে ঠেলে অরুণের সম্মুখীন হয়ে বিছানায় পা তুলে বাবু হয়ে বসল। অরুণের হাত টেনে কোলের উপর রাখে, মলম ডান হাতের তর্জনীর আঙুলের ডগায় নিয়ে ধীরে ধীরে লাগিয়ে দিল, সাথে যত্ন সহকারে ফুঁড়ো দিতে ভোলেনি। ভোর বাবার কাছ থেকে সরে আম্মুর পাশে বসে বলল, আব্বু তুমি একটু বললে না কিভাবে ব্যথা পেলে? তুমি কি দুষ্টুমি করেছিলে? তার প্রশ্ন শুনে পাতা গোল গোল করে অরুণের দিকে চায়, অধৈর্যরা চেপে হাসি আটকানোর বৃথা চেষ্টা। অরুণ তাকে চোখ রাঙিয়ে ভোরকে বলে, সেটা তোমার জানতে হবে না। অবশ্যই জানতে হবে। বলো, তুমি যদি দুষ্টুমি করে থাকো তাহলে বলো, আমি বকবো না তোমাকে। জেদি কণ্ঠস্বর, একদম বড়দের মতো করে বলল, যেন সেই অরুণ সরকারের বাবা আর অরুণ তার ছোট্ট ছেলেটি। পাতা ভোরের দিকে একবার তাকিয়ে অরুণের চোখে চোখ রাখলো। শালার জামাই, এখন জবাব দে, কি দুষ্টুমি করেছেন? আব আয়া না উঠ পাহাড়কে নিচে, আব আয়া না উঠ পাহাড়কে নিচে। তার হাসি বাঁধ ভেঙে ছড়িয়ে পড়তে চায়। অনেক কষ্টে আটকে রেখেছে। অরুণ নির্বিকার ভাবে বসে, মুখের অবয়ব ঠাওর করা যাচ্ছে না। পাতা নিজের হাসি বেঁধে রাখতে পারে না। বাঁধন ছেড়ে দেওয়া মুক্তলোভী বিহঙ্গরের মতন ডানা ঝাপটিয়ে বেরিয়ে আসে। ডানা মেলা মুক্ত আকাশের মুক্তির আনন্দে উঠতে থাকে এলোমেলো। পাতার হাসি দেখে ভোর পিটপিট করে চায়। আম্মু ভাবে হাসছো কেন? সে আব্বুর দিকে চায়। অরুণের মুখশ্রী এবার খানিকটা রাগ মিশ্রিত আছে, তবে সেটা কৃত্রিম নাকি প্রাকৃতিক ঠাওর করা মুশকিল। পাতাকে চোখে শাসায়। পাতা থামে না, হাসতে হাসতে তার চোখের কোণায় পানি জমে গেছে। বিছানায় এক প্রকার গড়াগড়ি খাওয়ার উপক্রম। ভোর জিজ্ঞাসা করলো, আম্মু এভাবে হাসছে কেন? আমাকেও বলো, আমিও হাসবো তোমার মতো করে। পাতা হাসতে হাসতেই বলল, এক রাজ্যে এক ডাকাত ছিল। সে রাত্রে ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে গেল, ধপাস। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। ভোর কিছু বুঝলো না, তবে সে পাতার প্রাণখোনা হাসি দেখে নিজেও হাসতে লাগলো খিলখিলিয়ে। অরুণের চোখে মুখে এবার কৃত্রিম রাগের প্রতিচ্ছবিও নেই। প্রিয়জনের হাসির মনোমুগ্ধকর কলতান চোখ, কান, তনু, মন শীতলতায় ছেয়ে যায়। তবুও কৃত্রিম ধমকের সুরে বলল, কি হচ্ছেটা কি? পাগলের মতো হাসছো কেন? পাতা ও ভোরের হাসি থেমে যায় ধমকে। দুজনে পিটপিট করে চায়। পাতা কাচুমাচু মুখে চায়। এ বিষয়ে তার লজ্জা পেয়ে অন্য মেয়েদের মতো বিছানার নিচে লুকিয়ে থাকার কথা থাকলেও সে আহম্মুখের মতো হাসছে। অত তুই জীবনে ভালো হলি না। এখন তারই বা কি দোষ? তার হাসি পাচ্ছে আর সে কন্ট্রোল করতে পারছে না। অরুণ চোখ রাঙিয়ে বলল, ভূতে ভর করেছে, এভাবে কেউ হাসে? এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দিব। পাতা শটান হয়ে বসে, গাল ফুলিয়ে মন খারাপের রেশ ফুটিয়ে তুলতে চায় মুখশ্রী জুড়ে, কিন্তু ব্যর্থ হয়। হাসি যেন আবার বেরিয়ে আসে। লোকটার ধমকেও যেন কেমন রসকস নেই। সে আবার হেসে উঠল, সাথে ভোর সঙ্গী। অরুণ হতাশ। এই মেয়ে ছোট ভোরের থেকে কোনো অংশে কম না। বিচ্ছু। জুম্বার দিন মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আমাদের দেশে ছুটির দিন। জোহর ওয়াক্তের অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনে সকল মসজিদে জলদি অর্থাৎ 12:30টায় তরি আজান হয়ে থাকে। সবাই আজানের আহ্বান শুনে গোসল সেরে পাক পবিত্র হয়ে মাথায় টুপি পরে আতর মেখে দল বেঁধে মসজিদে যায় যত দ্রুত সম্ভব। ওই দিন ইমাম সাহেব খুতবা পাঠ করে শোনান, বিভিন্ন হাদিস পাঠ করে শোনান। তারপর নির্দিষ্ট সময়ে জুম্মার নামাজ শুরু হয়। জুম্মা অর্থাৎ জমায়েত হওয়া। সকল শ্রেণীর মুসলিম উম্মাহ একসাথে এক সারিতে সমবেত হয়ে এক আল্লাহ তাআলার নিকট সিজদায় করে, যেখানে জাত, বংশ, ধনী, গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই সমান, এক আল্লাহ পাকের গোলাম। মাথা নিচু করে নিজেদের বশতা স্বীকার করে। দুই হাত তুলে দীর্ঘ মোনাজাতে কেঁদে বুক ভাসিয়ে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার নিকট আরজি পেশ করে, শকর আদায় করে। জুম্মার নামাজ শেষে সবাই নিজ সামর্থ্য অনুযায়ী দান সদকা করে। অনেকে মানত স্বরূপ মসজিদে জিলাপি, মিষ্টি, তবারক বিলি করে। সেই জিলাপি, মিষ্টি, তবারক সবাই গ্রহণ করে।
কেউ নাকশিটকে না, বরং খুশি মনে সেটা গ্রহণ করে দোয়া করে। আতিকুল ইসলাম, অতুল, রাতুল, কাউসার, লুকমান, লাবিব, ভোর সবাই মসজিদ থেকে ফিরছে একসাথে। ভোর লাবিবের সাথে আইসক্রিম। ভোর নামাজ শেষে যখন জিলাপি দিল, গোমরা মুখে সেটা নিচ্ছিল। সে তো মোনাজাত আল্লাহর কাছে আইসক্রিম চেয়েছিল, আল্লাহ দিল না কেন? আতিকুল ইসলাম হেসে তাকে ও লাবিবকে মসজিদ সংলগ্ন দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দেয় এবং বুঝিয়ে বলে যে জিলাপি কে দেয়, কেন দেয়। শুধু তাকে না, লাবিবকেও কিনে দেয়। ভোর আইসক্রিম পেয়ে খুব খুশি, গপাগপ মুখে পুরে খেতে থাকে। অরুণ ভ্রু উঁচিয়ে তাকালে ভোর বাবার কাছে না গিয়ে আতিকুল ইসলামের হাত ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা বাড়ির কাছে আসে। দেখতে পায় পাতা, প্রিয় ও লতা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। লতার কোলে ছোট্ট রুম্পা। 3 বোন হাসি ঠাট্টায় মেতে আছে। অরুণ আশেপাশে তাকায়, রাস্তায় অনেকেই আছে। মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তারা, অথচ এরা রাস্তায় দাঁড়িয়ে হিহি করছে। লতা, প্রিয় সালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘোমটা টানা থাকলেও পাতার পরনে শাড়ি। যদিও মাথায় আঁচল দিয়ে ঘোমটা টেনেছে, তবুও ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। অনেক মুরব্বী জোয়ান গোছের লোকজন যাচ্ছে, যাদের নজর ওদিকেই। অরুণের শান্ত মেজাজ বিগড়ে গেল। তাদেরকে দেখে লতা, পাতা, প্রিয় হাত নাড়ে। ভোর, লাবিব দৌড়ে যায়। কে আগে তার আম্মুকে ধরতে পারে? দুজন তীব্র গতিতে ছুটছে। লাবিব এগিয়ে আসে ভোরের থেকে। ভোর আরো জোরে দৌড়াতে থাকে, কিন্তু লাবিবের আগে পৌঁছাতে পারে না। লাবিব লতাকে দৌড়ে আনন্দে আত্মহারা হয়ে বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি। ভোর তোমাকে আগে ধরেছে আম্মুকে। ভোর দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমি ইচ্ছে করে হেরে গেছি লাব্বু ভাইয়া। লাবিব হেসে ব্যঙ্গ করে বলে, তাই না? ভোর ক্লোজ আপ হাসি দিয়ে সায় জানালো। পাতার কোমর জড়িয়ে ধরে। পাতা সহ সবাই হেসে উঠল। এই রকম বাকি সবাই এসে উপস্থিত হয়। আতিকুল ইসলাম গম্ভীর গলায় ধমকের সুরে বলল, বাড়িতে জায়গার অভাব পড়েছিল, রাস্তায় দাঁড়িয়ে কিসের হাসাহাসি? লতা, পাতা, প্রিয়র মুখ খানিক চুপসে যায়। তড়িঘড়ি পা চালায় বাড়ির উদ্দেশ্যে। বাকি সবাই তাদের পিছনে। পাতা হাঁটার গতি মন্থর করে অরুণের পাশাপাশি হাঁটে। অরুণ আর চোখে পাশে তাকিয়ে দেখলো পাতাকে। তার মেজাজটা খানিক শীতল হবে হবে ভাব। সে গলা খাঁকারি দিয়ে প্রস্তুতি নেয় পাতাকে কিছু বলার জন্য, কিন্তু তার আগেই পাতা গায়েব। পাতাকে আসতে দেখে কাউসার জিলাপির প্যাকেট খুললে ফেললো। পাতা হেসে বলল, লুকিয়ে লাভ নেই, দাও বলছি কাউসার ভাই। কাউসার হার মানে, জিলাপির প্যাকেট দিয়ে দেয়। ছোট থেকেই প্রতি জুম্মার দিন জিলাপি দিয়ে কাউসার আনবে, আর তার আনা জিলাপির একমাত্র ভাগিদার পাতা। কাউসারের বোন জুবাইদাকেও দিত না একটা। পাতার জিলাপির প্যাকেট ছিঁড়ে একটা মুখে পড়ে প্রিয় এগিয়ে এসে বলল, পাতাপু একা খাবে নাকি? আমাদেরও হক আছে। একদম নেই, কাউসার ভাইয়ের বিয়ের আগ পর্যন্ত এটাতে শুধু আমার অধিকার, তাই না কাউসার ভাই? পাতার কথায় কাউসার মুচকি এসে মাথা নাড়ায়। পাতাও মুচকি এসে জিলাপি খাওয়ায় মনোনিবেশ করে। তিরিক্ষি মেজাজের অরুণের চোয়াল শক্ত হয়ে গেল নিমেষেই। কথাগুলো খুবই কটু শোনালো তার কর্ণগহ্বরে। প্রিয়কে ডেকে জিলাপির 2টো প্যাকেট তার হাতে দিল। প্রিয় খুশি হয়ে পাতাকে প্যাকেট জোড়া দেখিয়ে ভেঙচি কাটল। পাতার কপালে ভাঁজ পড়ে। লতা পিছনে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে হেসে বলল, এটা কিন্তু না ইনসাফি ভাইয়া, আমারও হক আছে। প্রিয় একটা প্যাকেট তার দিকে বাড়িয়ে বলল, ধরো না, তোমার হক। লতা হাতে নেয়। মেয়েকে কারোর কাছে দেবে ভাবল। ছোট্ট রুম্পা অরুণের দিকে হাত বাড়িয়ে বুড়ি আওড়ায়। অরুণ হাত বাড়িয়ে করে নেয় রুম্পাকে। ঠোঁট ডুবিয়ে গালে চুমু খায়। অপরদিকে ভোর আতিকুল ইসলামের পাশে থেকে গাল ফুলিয়ে আর চোখে তাকায় বারংবার। অরুণও তাকায় ছেলের গোমরা মুখের দিকে। ভোর গাড় ফেরায়, তাকায় না আর। ওই পচে মেয়ে বাবু কাল চুল টেনে ছিঁড়ে দিয়েছিল, আর আব্বু ওই পচে মেয়েকে আদর করছে। সে পাতার কাজ ঘেঁষে হাঁটতে লাগলো। তারা বাড়িতে প্রবেশ করবে তখনই বাড়ির সংলগ্ন সামনের রাস্তায় একটা গাড়ি এসে থামে। অরুণ রুম্পাকে কোলে নিয়েই গাড়ির পাশে দাঁড়ালো। গাড়ি থেকে এক একে নেমে আসে সবাই। আসমা বেগম, আদুরি, রুবি, আরিয়ান। আরিয়ানের কোলে আনিকা, আর আদুরির কোলে রূপ। পাতা এগিয়ে এসে সালাম জানায়। আদুরির কাছে থেকে রূপকে কোলে নেয়। আনিকার গাল টিপে দিল, সাথে অরিনকেও ভেঙচি কাটতে ভুলল না। আতিকুল ইসলাম সহ বাকি সবাই এগিয়ে আসে।
আগত মেহমানদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে সানন্দের সাথে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যায়। সরকার বাড়ির সোফায় বসে কাঁদছে মিনু। এ কান্নার শেষ নেই। ঘন্টা দেড়েক হবে মিনু কান্না শুরু করেছে, এখনো থামার নাম নেই। মাঝে মাঝে কান্নার গতি কমে আসে, আবার কখনো বেড়ে যায় হুট করে, আবারই দুর্বল কাপা কাপা গলায় কান্না করতে বারণ করে। মিনুর কান্না তখন থামার বদলতে বেড়ে যায় চক্রবৃদ্ধি হারে, আবারই হতাশ হয়। এই মেয়ে মানুষ এতটা আবেগী হয়, পাগলের দল সব। আবারই আর কান্না থামানোর কথা বলে না। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কয়েকটি কমলা বের করে ছিলে কুয়া ছাড়িয়ে জুস মেকারে দেয়। জুস বানিয়ে গ্লাসে ঢালে। কিচেনের ক্যাবিনেটে থাকা কেকের স্লাইস, পাউরুটি, ক্যাচাপের বয়েম ও একটা চামচ একটা ট্রেতে করে নিয়ে সামনের টি টেবিলে রেখে মিনুর পাশে বসলো। টি টেবিলে থাকা সেন্ট্রাল হসপিটালের দেওয়া মিনুর রিপোর্ট নাড়াচাড়া করে পাশে রাখে। মিনুর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কান্দো না, হার কত কাঁদবে, বাদ দাও তো, জলদি কইরা এসব খাইয়ে নাও, সকাল থেকে কিচ্ছুটি খাও নাই। মিনুর আঁচলে চোখের জল মোছার বৃথা চেষ্টা করে কন্দনরত সুরেই বলে, আমার গলা দিয়ে এখন কিছু নামবে না, খাইবো না আমি, আপনি খান। আবারই শক্ত করে বলল, যা বলতেছি করো, খাও। ডাক্তার আপা কি বললো মনে নাই? বেশি বেশি খাইতে বলছে। বলেই মিনুর কপালে হাত রেখে জ্বর পরক করে। না, জ্বর নেই বললেই চলে। আশ্চর্য, এত জলদি জ্বর নেমে গেল। দুপুরের দিকে তো গায়ে হাত রাখাই যাচ্ছিল না তাপে। ঔষধ বিনা একটা রিপোর্টে জ্বর গায়েব। আবারই জুসের গ্লাসটা মিনুর মুখে দেয়। মিনু পুনরায় আঁচলে চোখ মুছে এক চুমুক দিল। এখন সন্ধ্যাবেলা, আজান দিবে। মিনু কোনো প্রকার ছোট্ট বাহানা না দিয়ে সব খেয়ে নিল। উদ্বিগ্ন স্বরে বলে মিনু, আবারই খানিক হেসে বলল, আপনি একটু অরণ্য স্যারকে কল করেন, জলদি আসতে বলেন, বোর বাবার জন্য পরানটা পুড়তেছে। কাল রাইতে গেল শ্বশুর বাড়ি, আইজি আসবে, কটা দিন থাকবে না। মিনু মন খারাপ করে উঠে ঘরে গেল। আজান দিয়েছে। আবারিকে মসজিদে যেতে বলে, যাতে অজু করে নিজেও নামাজে দাঁড়ায়। ওপরওয়ালার কাছে দুহাত তুলেই ঝরঝর করে কেঁদে ওঠে মিনু। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করে বুক ভাসিয়ে দেয়। নামাজ শেষ করে বাড়িতে এসে আবারই অরুণের কাছে কল লাগায়। টুকটাক কথা বলে কল কেটে মিনুকে ডেকে বলে সবাই আসছে। মিনু খুশি হয়, রান্না চড়াতে যায়। আবারে গিয়ে লাগায় ধমক, অসুস্থ শরীর নিয়ে মহারানী রান্না করতে এসেছে। মিনু ধমক শুনে গাল ফুলিয়ে রাখে। তার গাল ফুলানো দেখে আবারই হাসে। এত সেই কিশোরী মিনু, সদ্য বিয়ে করা নতুন লাজুক বউ, যাকে ধমক তো দূরে, একটা উঁচু শব্দে কথা বললে গাল ফুলিয়ে বসে থাকতো। কথা বলতো না, কাছেও ঘেঁষতে দিত না। রাতে শাশুড়ির কাছে কি ঘাপটি মেরে শুয়ে থাকতো। রান্না কইরে তো হইবে না, সবাই রাইতের খাবার খাইয়ে আসবে। আবারির কথায় মিনু আশ্বস্ত হয় না। মিনমিন সুরে বলে, এত দূরের রাস্তা, আস্তে আস্তে তো আবার খিদা লাইগা যাইব, আমি বরং হালকা পাতলা কিছু রান দেই। আবারই শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনুর দিকে। আচ্ছা বানাও। মিনু খুশি হয় তার কথায়। খুশি মনে রান্না করে। ডাল, ভর্তা, ভাত ও ডিম ভেজে নেয়। রান্না বান্না শেষ করে মিনু আবারই সকলের প্রতীক্ষার প্রহর গণে, কিন্তু কারোর আসার নামধাম নেই। রাত 10টা বাজতে চলল। বাড়িতে মানুষ বলতে তারা দুজনেই, আর একজন বোবা প্রাণী। সেও বসে আছে ব্যথিত নয়নে মেইন ফটকের পানে তাকিয়ে। মাঝে মাঝে মিতু স্বরে মিউ মিউ ডাকছে। তাকে রেখেই সবাই বেড়াতে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন 12টায় অতি নিকটে পৌঁছে যায়, আবারই মিনু খেয়ে নেয় রাতের খাবার। বিড়াল শাবকটিকেও ক্যাট ফুড দেয়। সে ফটাফট খাবার সাবার করে আবারই পা ঘেঁষে বসে থাকে। ঘড়ির কাঁটা 12:30টায় ঘরে পৌঁছানো মাত্রই কলিং বেল বাজার শব্দ হয়। আবারই ধরফড়িয়ে ওঠে। একটু চোখ লেগে গিয়েছিল তার। কলিং বেলের আওয়াজ শুনে ঘোর কেটে যায়। তড়িঘড়ি করে দরজার কাছে যায়। পিছু পিছু পাতাবাহার লেজ দোলাতে দোলাতে আঁকাবাঁকা পায়ে হেঁটে যায় ধীরে ধীরে। দরজা খুললে ভিতরে প্রবেশ করে সবাই। পাতাবাহার দৌড়ে গিয়ে তার মালিকের পা ঘেঁষে মিউ মিউ করে। আরিয়ান ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে মিনুর পাশে। মিনু উঠে দাঁড়ালো। আরে মিনু আপা, উঠছো কেন? বসো বসো। এখন কেমন আছো? জ্বর কমেছে? আরিয়ানের কথায় মিনু মাথা নাড়িয়ে জবাব দিল, জ্বর কমেছে।
তবে বসে না। উঁকি ঝুঁকি দিয়ে ভোরকে খোঁজে। দেখতে পায় ভোর ঘুমু ঘুমু চোখে ঢুলু ঢুলু পায়ে পাতার হাত ধরে আসছে। পিছনে অরুণ সরকার ও বিড়াল ছানা। মিনু এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে মুখশ্রী জুড়ে আদরের বন্যায় ভাসিয়ে দিল। ভোর মিষ্টি হেসে মিনুর গলা জড়িয়ে ঘুম জড়ানো গলায় বলল, মিনু খালা, ভোর ঘুম। বলেই চোখ বুজে। মিনু তার চোখের পাতায় চুমুকে ঝরঝর করে কেঁদে ফেলল। ভোরের ঘুম ছুটে গেল নিমেষেই। মিনু খালাকে কাঁদতে দেখে তারও কান্না পাচ্ছে। মিনু খালা কাঁদছে কেন? সবার নজর মিনুর দিকে। হঠাৎ এভাবে কাঁদছে কেন? রুবি ঘুমন্ত ছেলেকে নিয়ে আরিয়ানের পাশে বসে। আদুরিও ভাইয়ের পাশে বসে উৎসুক মুখে মিনুর দিকে তাকিয়ে। আসমা বেগম বসে না, মিনুর কাছে গিয়ে নরম গলায় শুধায়, কি হয়েছে মিনু? মিনু বলতে পারে না কান্নার চোটে। ভোরের আঁখি যুগল ভরে ওঠে। আরিয়ান মেয়েকে সোফায় শুইয়ে দিয়ে উঠে এসে আবারির কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আবারি টি টেবিলে উপরে থাকা রিপোর্ট তুলে এনে পাতার কাছে দেয়। পাতা কপালে ভাঁজ ফেলে রিপোর্ট খোলে। মিনু আপার মেডিকেল রিপোর্ট। কি হয়েছে মিনু আপার? সে পেজ উল্টিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কিসের রিপোর্ট এটা? পাতার রিপোর্ট দেখে নজর উঠিয়ে সবার দিকে তাকায়। সবার উৎসুক প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। পাতা আমতা আমতা করে, সে তো কিছুই বুঝতে পারছে না। আশ্চর্য, আবারই ভাই তার হাতে দিল কেন? সে কাচুমাচু করে রিপোর্টটা পাশে দণ্ডায়মান অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণের ভ্রুকুটিতে ভাঁজ পড়ে। হাত বাড়িয়ে নেবে তার আগেই আরিয়ান খপ করে রিপোর্ট পড়তে শুরু করে। ভাই, তোর আম পাতা জোড়া জোড়া সামান্য মেডিকেলের রিপোর্টেই পড়তে পারে না, আর এ নাকি স্কুল টিচার। আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড একটু পরখ করে নিস। পাতা কটমট করে চায়, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, আমি কোনো ডক্টর নই যে রিপোর্ট দেখবো আর গল গল করে বলে দিব। আরিয়ান 32 পাটি বের করে হেসে বলল, সরাসরি কখ এবিসিডি রিডিং পড়তে পারো? রিপোর্টে পড়তে ডাক্তারি পড়তে হয় না। পাতা কিছু বলবে, অরুণ চোখ রাঙায় তাকে। আরিয়ানের ধমকের সুরে বলে, ফালতু কথা বাদ দিয়ে বল, রিপোর্টে কি লেখা আছে? আরিয়ান রিপোর্ট বন্ধ করে অরুণের দিকে তাকিয়ে মুচকি হাসল। বউয়ের প্রতি খুব দরদ দেখেছি। অরুণ কিছু বলবে, এর আগে আসমা বেগমকে ধমকের আরিয়ান চুপ করে যায়। রিপোর্ট হাতে নিয়ে আবারির সামনে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, আয়ুর্বেদিক হার্বাল ওষুধ পত্র কাজে লেগেছে আরবি ভাই, বলেছিলাম না? এখন আমার কমিশন কই? আবারই লজ্জা পায়, সাথে মিনিও। ভোরকে নামিয়ে দেয় মিনু। অরুণ কোলে তুলে নেয় ছেলেকে। আদুরি ঘুম জড়ানো গলায় বলে, এত সাসপেন্স রাখছো কেন? জলদি বলো না। পাতায় মুখশ্রীতে চিন্তার আভাস। আয়ুর্বেদিক হার্বাল, সে তো কিছুই বুঝতে পারেনি। আয়ুর্বেদিক হার্বাল কিসের জন্য? কি হয়েছে ক্লিয়ার করে বলছেন না কেন? আরিয়ান পাতার দিকে আর চোখে চেয়ে হেসে আবারিকে বলল, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। মিষ্টির হারিয়ানো আম পাতা জোড়া জোড়া। আবিরি ভাই বাবা হচ্ছে, মিনু আপা প্রেগনেন্ট, থিং রানিং। সবাই অবাক চোখে মিনুর দিকে তাকায়। মিনুর কন্দনরত মুখের দিকে তাকিয়েই সব পরিষ্কার হয়ে যায়। অবশেষে এক অভাগীর শূন্য কোল পূর্ণ হতে চলেছে। পাতা, আদুরি, রুবি মিনুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। আসমা বেগম তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে। অরুণ এগিয়ে এসে ছেলেকে নিয়ে মিনুর মাথায় হাত রেখে বলল, অনেক সুখী হও মিনু আপা, তোমার কোল জুড়ে খুশির চেরাগ আসুক। আল্লাহ তাআলা তাকে সুস্থ সমেত পৃথিবীতে আসার তৌফিক দান করুক। সাবধানে থাকবে। আবারই ভাই দায়িত্ব বেড়ে গেল কিন্তু। মিনু মুচকি এসে মাথা নাড়ালো, অথচ আঁখি যুগল দিয়ে নোনা জল ভেসে আসে। ভোর কিছু বোঝে না। আব্বু কি হয়েছে? অরুণ মুচকি হেসে বলল, তোমার মিনু খেলার আদরের ভাগ বসাতে আরেকজন আসছে। ভোর পিটপিট করে মিনুর দিকে চায়। তার আদরের ভাগ। এর মধ্যে পাতা মিষ্টির প্যাকেট নিয়ে আসে ফ্রিজ থেকে। তার পিছনে পাতা বাহার। পাতা একটা মিষ্টি থেকে অল্প মিষ্টির টুকরো ভেঙে নিয়ে ভোরের মুখে দিয়ে বলল, তোমার মিনু খালা মা হতে চলেছেন, ছোট বাবু হবে তার। রূপানির মতো আরেকটা ভাই অথবা বোন আসবে তোমার। মিষ্টির দরুন ভোরের গাল ফুলে যায়। ফুলো গালে মিষ্টি হেসে মিনুকে বলে, মিনু খালা আমার কিন্তু বোন চাই, মিষ্টি বোন। মিনু হেসে উঠল, সাথে বাকি সবাই। পাতা, মিনু, আবারই সহ সবাইকে মিষ্টি খাওয়ায়।
এরপর অরুণের সামনে এসে একটা মিষ্টি বাড়িয়ে দেয়। অরুণ নেয় না। পাতা কপালে ভাঁজ ফেলে মিষ্টি মুখে সামনে ধরল। অরুণ ঝুঁকে একটু মিষ্টি মুখে নিয়ে সরে যায়। বাকি অংশ পাতা মুখে পুরে নেয়। ঘুরে দাঁড়াতেই আরাইয়ানের সম্মুখীন হয়। তেছরা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে পাতা মিষ্টি গলদবরণ করে প্যাকেটটা থেকে আরেকটা মিষ্টি নিয়ে আরিয়ানের মুখে পুরে দেয়। সবটুকুই। জয়ী হেসে কিচেনের দিকে অগ্রসর হয়। বিড়াল শাবকটি তার পায়ে পায়ে হাঁটছে শুরু থেকেই। পাতা একটা মিষ্টি তার সামনে দিয়ে বলে, সবটুকু খাবি? তোকেও দিলাম, আর আমার পিছু আসবি না, খবরদার। বিড়াল শাবকটি মিউ মিউ করে মিষ্টি শুকে চাটতে থাকলো। আধার রজনীতে আধার ঘরে বসে আছে দুজন মানব মানবী। দুজনেই সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে আজ। অচেনা অজেনা শিহরণে চোখ ঘুম ধরা দিচ্ছে না। মেলে রাখা চোখের তারায় আকাশসম স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। ছোট ছোট শখ আশা মিলে বুনতে থাকে স্বপ্নের আরশি মেলা। তাদেরই অস্তিত্ব জুড়ে আস্তে ধীরে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণের অংশ। দীর্ঘ বছরের পর শূন্য কোল পূর্ণ হয়ে একটা ছোট্ট প্রাণ কেঁদে ওঠার সুর ভেসে আসে সেই স্বপ্নের আরশিতে। শিহরণ বয়ে বেড়ায় শিরায় উপশিরায়। কেঁপে ওঠে তনুমন, হাত পা শীতল হয়ে আসে। ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে তাদের কোলে আলো করবে। হেসে খেলে বেড়াবে, তাদের আঙুল ধরে হাঁটতে শিখবে, অ আ বুলি আওড়াবে, মা বাবা বলে ডাকবে, শত শত আবদার করবে। এত বছরের স্বপ্ন আশা শখ সব পূরণ হবে ইনশাআল্লাহ। মিনু আবারির কাঁধে মাথা রাখলো, আবারই পিঠ গলিয়ে হাত রেখে জড়িয়ে ধরে। মিনু তার অপর হাত নিয়ে পেটের উপর রাখে। অবশেষে খোদা আমাদের ঘরে সুখ পাখি পাঠাই দিল। আপনার আমার ব্যতীত আপনজন আছে। আবারই মিনুর ললাটে চুমু খায়। মিনু অনুভব করে লোকটা কাঁদছে। মিনু কিছু বলে না, কাঁদুক একটু। এ কান্নার মাঝেও যে এক সমুদ্র প্রাণীর পরিণতা আনন্দভূতি লুকিয়ে আছে। গালে হাত দিয়ে বিছানায় বাবু হয়ে বসে আছে ভোর সরকার। গভীর চিন্তায় মগ্ন সে। একটু আগে ঘুম ঘুম চোখে চিন্তার আবির্ভাব ঘটে ঘুম গায়েব হয়ে গেছে। পাতা ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে শর্ট কামিজ ও ঢোলা সালোয়ার পরে বেরিয়ে আসে। বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। বিছানায় চিন্তায় মগ্ন ভোরকে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ে। তার পাশে বাবু হয়ে বসে নরম গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার বাবাটার? কি নিয়ে চিন্তা করছো? ভোর পাতার কোলে মাথা রাখলো। পাতা তার চুলের মাঝে হাত গলিয়ে দেয়। ভোর কিছু পলক চুপ থেকে শান্ত ঘুম জড়ানো গলায় বলে, আচ্ছা আম্মু, মিনু খালার বাবু আসলে মিনু খালা তাকে অনেক ভালোবাসবে, তাই না? বাসবেই তো। পাতা মুচকি হেসে জবাব দেয়। ভোর মলিন মুখে পাতার দিকে তাকিয়ে বলে, আমাকে আগের মতো ভালোবাসবে না, তাই না? ওই বাবুকে বেশি ভালোবাসবে, ভোরকে অল্প অল্প ভালোবাসবে। পাতা ছোট ছোট করে চায় ভোরের মলিন মুখশ্রীর দিকে। ওহ, এই কারণে চিন্তার অন্ত নেই ভোর সরকারের। পাতা ঝুঁকে ভোরের কপালে চুমু খেয়ে বলে, কে বলেছে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে, আগের মতোই। আমি জানি তো দাদি, চাচু চাচিমণি আমি আগে অনেক বেশি ভালোবাসতো, আদর করতো, এখনো করে, তবে আগের মতো না। এখন রূপকে ভালোবাসে বেশি, আমাকে কম কম। এইটুকু তুমি যেন আব্বুকে বলেও দিও না এই কথা। পাতা ভোরের দুগালে শব্দ করে চুমু খায়। ভোর পাতার পেটে মুখ গুজে কোমর জড়িয়ে ধরে। পাতা মুচকি এসে তার মাথায় হাত বুলিয়ে বলে, রূপকে অনেক বেশি ভালোবাসে, এর মানে এই না যে তোমাকে কম ভালোবাসে। তোমাকেও অনেক ভালোবাসে। তোমার আব্বু তোমাকে অনেক অনেক ভালোবাসে। সে তো আনি রূপকে ভালোবাসে না, বাসে তো, বেশি বাসে। ভালোবাসা কম বেশি হয় নাকি? আবার ভালোবাসা তো ভালোবাসাই, ইকুয়াল ইকুয়াল। তবে হ্যাঁ, ভালোবাসা প্রকাশ করার ব্যাপারটা আলাদা। কারো ক্ষেত্রে কম হয় তো কারো ক্ষেত্রে বেশি। ভোর শুনছো? না, ভোর শুনছে না মোটেই। ভোর সরকার ঘুমে বিভোর হয়ে গেছে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। ভোরকে নিয়ে বালিশে শুয়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। ছোটরা তো এমনি ছোট ছোট বিষয় নিয়ে অভিমান করে বসে থাকে, অথচ আমরা বড়রা সেদিকে ধ্যান দেই না। একটু পর অরুণ প্রবেশ করে রুমে। পাতা তার দিকে তাকায়, অথচ অরুণ তাকায় না মোটেও। পাতার ভ্রুযুগল কুঁচকে যায়। এই লোকটার আবার কি হলো? সে লক্ষ্য করেছে জুম্মার নামাজ থেকে ফেরার পর লোকটা তাকে এড়িয়ে চলছে, কথাই বলছে না। এমনটা কেন করছে? তাদের মধ্যে তো কোনো তর্ক বিতর্ক হয়নি,
না কোনো নোকঝোঁক। তাহলে হ্যাঁ, নামাজের আগে পাতা লোকটার ওপর অনেক হেসেছিল। লোকটা রাগি রাগি মুখে চোখ পাকালেও পাতা জানে সেটা মিছিমিছি রাখছিল, কিন্তু এখনকার ভাবসাব দেখে তো সেটা মনে হচ্ছে না। কিছুটা গন্ডগোল আছে। পাতা ভোরকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে আসে। অরুণ হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখে। পরনের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে নিত্যদিনের মতো। আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে যাবে। বাদ সারল পাতা। দুহাত মেলে বেড়িবাদের মধ্যে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, অনেকক্ষণ হলো আপনার ভাবসাব দেখে যাচ্ছি, কিছু বলছি না, এখন ঝটপট বলে ফেলুন তো কাহিনী কি? আমায় ইগনোর কেন করছেন? কথাও কেন বলছেন না? অরুণ বিরক্তির সহিত পাতার দিকে তাকিয়ে পাশ কেটে চলে যেতে নেয়। পাতা আটকে নেয়। আরে ভাই বলুন তো, মামলাটা কি? আমি কি কোনো ভুল করেছি? যদিও আমি 100% শিওর আমি একদম ইনোসেন্ট। অরুণ বিরক্ত হয় বেশ। কটমট করে তাকালো পাতার দিকে। পাতা আমলে নেয় না। ভুরু উঁচিয়ে ইশারায় শুধায় কি হয়েছে। অরুণ আবারও উপেক্ষা করে পাতার কাঁধ ধরে একপাশে নিয়ে এসে ওয়াশরুমে চলে যায়। পাতা আহম্মক হয়ে দাঁড়িয়ে পরে ধীরে সুস্থে ফ্লোরে পড়ে থাকা অরুণ সরকারের টি শার্ট তুলে নেয়। ঘাম ও পারফিউম মিশ্রিত কড়া ঘ্রাণ নাকে বাজে। পাতা নাক কুঁচকে নেয়। পাতার নিকট আকর্ষণীয় পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাকে না আসায় রেখে দেয় টি শার্ট। বিছানায় পা ঝুলিয়ে ভাবতে থাকে কি তার অপরাধ। না, তার কোনো অপরাধ খেয়ালে আসে না। আচ্ছা, সে ডাকাত বলেছিল লোকটাকে এই জন্য কি? সে তো মজা করে বলেছিল, এর জন্য রাখবে না তাহলে? হঠাৎ খেয়াল আসে কাউসার ভাইয়ের কথা। লোকটা কি কাউসার ভাইয়ের সাথে তার মেলামেশা নিয়ে সাউমাও জেলাসি ভুগছে? ব্যাপারটা ইন্টারেস্টিং হলে পাতার কাছে ভালো লাগে না। লোকটা কি তাকে সন্দেহ করছে? পাতার উড়ু উড়ু মনটা মলিনতায় মেঘ ঢেকে পড়ে। ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে থাকে। সময় নিয়ে অরুণ সরকার বেরিয়ে আসে। উন্মুক্ত ভেজা শরীরে পানি চুয়ে চুয়ে পড়ে। পরনে শুধু ট্রাউজার। তোয়াল দিয়ে মাথা মুছতে মুছতে পাতার সামনে দিয়ে যায়। মেল শ্যাম্পুর কড়া ঘ্রাণ পাতার নাসা গহ্বরে প্রবেশ করে। মন মস্তিষ্কের ভিতর আইলা ঝড় তুফান বয়ে তছনছ করে দেয়। পাতা দিনকাল ভরে অরুণের দিকে তাকিয়ে থাকে। অষ্টদরের মাঝে বিস্তর ফারাক। সুঠাম বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষ কায়া। ভেজা লোমশ বুক লেপ্টে প্যান্টটা নাভিকুণ্ডের নিচে অবস্থান করছে। ফর্সা উন্মুক্ত পেট চেয়ে আছে পাতার দিকে। মাংসল বহু লোমে আবৃত্ত নজর কাড়া হাত। পাতা ঢোক গেলে লোকটা তাকে বশ করতে নিশ্চয়ই ওয়াশরুমের ভিতরে কোনো মন্ত্রতন্ত্র পড়েছে, জাদুটোনা করেছে। না হলে পাতা এভাবে বশীভূত হয়? মনে মনে আয়তল কুরসি পাঠ করে পাতা বুকে ফু দেয়। ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান অরুণের পাশে দাঁড়িয়ে নরম গলায় বলে, আপনি আমার উপর রেগে আছেন? আমি কোনো ভুল করেছি বলে স্পষ্ট করে বলবেন। এভাবে মুখ ফিরিয়ে নেওয়া খুবই অপমানজনক। কথায় কাজ হলো যেন। অরুণ পাতার চোখে চোখ রাখে। তোয়ালে ছুঁড়ে ফেলে সোফায় উদ্দেশ্যে। সেটা সোফায় না পড়ে ফ্লোরে গড়াগড়ি খায়। অরুণ দরজার দিকে হনহন করে যায়। পাতার কপালে ভাঁজ পড়ে। এত রাতে কোথায় যাচ্ছে লোকটা? অরুণ যায় না। দরজা বন্ধ করে ডাক দেয়, পাতাবাহার। দুই পাতাবাহার একসাথে জবাব দিল। পাতা বিড়াল শাবকটির দিকে বিরক্তের নজরে চায়। এই শয়তানটা না ঘুমিয়েছিল? কখন উঠল? আর লোকটাই বা কাকে ডাকলো? তাকে নাকি বিড়ালটাকে? বিড়াল শাবকটি অরুণের পায়ের কাছে গিয়ে গলা উঁচিয়ে মিউ মিউ ডাকে। অরুণ তার দিকে তাকালো না বলে লেজ গুটিয়ে সোফায় বসে আর চোখে তাকিয়ে থাকে, যেন সে অভিমান করেছে। কিন্তু তার অভিমানের তোয়াক্কাই করল না কেউ। অরুণ পাতার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কি যেন বলেছিলে? এক ডাকাত ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়, ধপাস। পাতা গোল গোল করে চায়। অরুণ এগিয়ে আসে। পাতার সম্মুখীন হয়ে সিনা টান টান করে দাঁড়িয়ে গম্ভীর ধীমে সুরে বলে, সি পাতাবাহার, ইউ আর ইন রবার্স বেডরুম। ডাকাতের ঘরে অবস্থান করছো তুমি। ভাবতে পারছো ডাকাত কি কি করতে পারে? পাতার চোখের আকার ক্রমান্বয়ে বড় হয়। ঢোক গেলে পরপর এই লোক ভিলেন বনে গেল কেন? না, সুবিধার ঠেকছে না। গতকালের ভয়ঙ্কর অভিজ্ঞতা মস্তিষ্কের ভিতর কিলবিল করে। পাতা পালাতে চায়। দু এক কদম পিছিয়ে দৌড় লাগালো উদ্দেশ্যহীন। অরুণ তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পাতার দৌড়ে মোটেও অবাক হয় না। বড় বড় পা ফেলে এক হাতে পাতার কোমর জড়িয়ে শূন্যে তুলে আলমারি ঘেঁষে দাঁড় করায়।
পাতা আলমারির সাথে লেগে যায়। অরুণ বাঁকা হেসে পাতার দুই হাতের আঙুলের ভাজে ভাজে আঙুল দিয়ে আলমারির সাথে আটকে বন্দিনী বানিয়ে ফেলে। ভয়ে পাতার মুখের রং বিবর্ণ হয়ে যায়। লোকটা কি করতে চলেছে? তার হাত পা ঝিমঝিম করছে, শক্তি ফুরিয়ে আসছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, অক্সিজেনের অভাব বোধ করে, বুকটা ধকধক করছে বিরামহীন। এ কেমন অসহনীয় অনুভূতি! অরুণ পাতার দিকে ঝুঁকে সময় নিয়ে তাকিয়ে থাকে। কেন একে অপরের নাক ছুঁই ছুঁই, নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের মুখশ্রীর দিকে। অরুণের বুকের ভিতরে হৃদযন্ত্রণা যেন ঢোল পিটিয়ে যাচ্ছে। সেই শব্দ পাতা নিজেও অনুভব করতে পারছে ক্ষীণ। আর ধারালো গভীর মায়াময় চোখের নিষিদ্ধ বান অনভিক্ত পাতাও বুঝতে পারে কিছুটা। এতেই যেন সকল জড়তা এসে ভিড় জমায়। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে, চোখে চোখে যেন কথা হয় দুজনের ভিতর। অরুণ নাকে নাক ঘষে, কপালে চুমু দেয়। পাতার নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড়। মুঠোয় বন্দি অরুণের হাত চেপে ধরে শক্ত করে। অরুণ থেমে নেই মোটেও। ললাটে, দুই বুয়ের মাঝে, পরপর নাকে ছোট ছোট চুমু দেয়। অধর নামিয়ে নেয়। পাতার অধরের অতি ক্ষীণ দূরত্বে অধর রেখে শ্বাস ছাড়ে। পাতা এবার ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। প্রতিটি শিরা উপশিরায় যেন বন্যী শিখা জ্বলে উঠল। শান্ত পাতা ছটফটিয়ে উঠল নিমেষেই, অথচ অরুণ শান্ত। বধুয়ায় অধর জোড়ায় কিনারায় সশব্দে গভীর চুমু খায়। পাতা পুনরায় শান্ত হয়ে আসে, শরীর ছেড়ে দেয়। অরুণ আগলে নেয়, হাত ছেড়ে কোমর জড়িয়ে বুকে তুলে নেয়। পাতা তার গলা জড়িয়ে কাঁধে মুখ লুটিয়ে নেয়। মিনিট খানেক ওভাবেই কেটে যায়। পাতার নড়চড় না দেখে অরুণ বিছানায় নিয়ে যায়, বালিশে শুইয়ে দেয় পাতাকে। পাতা অরুণের গলা ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, কিন্তু পুনরায় অস্বস্তির সাগরে ডুবে যায়। অরুণ সরকার ওড়না সরিয়ে দেয়, গলায় মুখ গুজে ঠোঁট বুলায় আদুরে ভঙ্গিতে। পরপর ঠুটনিতে অধরের কিনারা ভেসে অধর বুলিয়ে গালে গাল ঘষে, ছোট্ট ছোট্ট চুমু দিয়ে হঠাৎ কামড় বসায় শক্ত করে। ব্যথায় পাতা ছটফট করে উঠল, হাত সরিয়ে দিতে চায়, অরুণ সরে না। সময় নিয়ে দাঁত বসিয়ে রাখে। ব্যথায় পাতার চোখ ভরে ওঠে। অরুণ ছেড়ে দেয়, পাশ ফিরে পাতার দিকে পিঠ করে শুয়ে রিমোট হাত দিয়ে লাইট অফ করে বলে, বেঁচে গেলে পাতাবাহার। পাতার নিঃশ্বাস ভারী, গালে হাত বুলায়। রাক্ষস কোথাকার, তার গালটার কি হাল করে দিয়েছে। জ্বলছে অনেক। সে কমফোর্টের ভিতরে ঢুকে অরুণের দিকে পিঠ করে শোয়ে। কথা বলবে না লোকটার সাথে। সে রাগে ফোঁস করে ঘুমানোর চেষ্টা করে। ঘুম বাবাজি ধরা দিতে অনিচ্ছুক। মিনিট 30 পরেও ঘুম ধরা না দিলে পাতা পাশ ফেরে। তাকঝাক করে বোঝার চেষ্টা করে লোকটা ঘুমিয়েছে কিনা, তবে বুঝতে পারল না। সে চোখ বুজে একটা হাত কমফোর্টের ভিতর দিয়ে অরুণের পেট জড়িয়ে ধরে এক পা তুলে দিল কোলবালিশের ন্যায়। কিছু সময় পেরিয়ে যায়, পাতার চোখে ঘুম নামে। অথচ ঘুমে কাতর পাতা অনুভব করতে পারল না যে তার আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে হাত টেনে নিল বুকের বাঁ পাশে চেপে ধরে শান্তির শ্বাস ছাড়ে। তার নাক উঁচু, ম্যানারলেস লোক। মেয়েটা এত আদুরে কেন? মেয়েটার জন্য মন কুঠি বাড়ির কর্তৃপক্ষ ব্যাকুল হয়ে ওঠে কেন? মেয়েটার সান্নিধ্য, তর্ক, শাসন, বারণ, যত্নের জন্য বেহায়া মনটা আকুতি করে কেন? অভিজ্ঞ অরুণ বুঝতে পারে, মন পোষণে ভালোবাসা নামক রোপণ করা অঙ্কুর ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে বর্ধিত হচ্ছে। তবে সে সাবধানে কদম ফেলবে। একবার বিচ্ছেদ নামক আগুনে পুড়েছে তার হৃদয়খানি। যে দুঃখ নিজেই ডেকে এনেছিল, সেই দুঃখ নিয়ে সে আফসোস করতে পারেনি, আর না করবে। তবে নিজ ও ছেলের ভবিষ্যৎ যেন একটু সুখের হাতছানি দিতে গিয়ে মুখ থুবড়ে না পড়ে, সেই খেয়াল রাখবে শতভাগ।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।